অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস যে একজন ব্রিলিয়ান্ট লিডার ছিল, তাহলে কি এরকম হতে পারে যে কথাগুলো স্টিভ জবস নিজের 50 বছর বয়স অবধি শিখে এসেছে সেগুলো তুমি শুধু 15 মিনিটে শিখে নাও? তো এর উত্তর হলো হ্যাঁ, এরকম হতে পারে। স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা স্পিচ দিয়েছিল, আর সেখানে নিজের জীবনের সবথেকে বড় শিক্ষাগুলোকে 15 মিনিটে বলেছিল 3টে গল্পের মাধ্যমে। তো আজকের সমস্ত শব্দ স্টিভ জবসের। আমি তো শুধু সেটাকে আওয়াজ দিয়ে বাংলাতে একদম সরল ভাষার প্রয়োগ করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে কেউ এরকম না থাকে যে বিশ্বের সবথেকে সেরা স্পিচটাকে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে শুনতে পারিনি। তাহলে মন থেকে সমস্ত চিন্তা দূর করে দাও, কারণ আজকে তোমরা সেটা শুনবে যেটা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে। এই স্পিচটা শোনার পর তোমরা আন্দোলিত হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজ পৃথিবীর সবথেকে উন্নত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। সত্যি কথা বলতে, আমি আজ পর্যন্ত কোনো কলেজ থেকে পাস হতে পারিনি, আর আজ প্রথম আমি কোনো কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এতটা কাছে আসতে পেরেছি। আজ আমি তোমাদের সকলকে আমার জীবনের 3টে গল্প শোনাবো। প্রথম গল্প হলো ডটস কানেক্ট করার বিষয়ে। রিড কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে আমি 6 মাসের মধ্যেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরের 18 মাস পর্যন্ত সেখানে আমার যে কোনো কারণবশত যাওয়া আসা লেগেই থাকতো। তাহলে প্রশ্ন এটা যে তাহলে আমি কলেজ কেন ছাড়লাম? তো এটা শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে। আমাকে জন্ম দেওয়া আমার মা একজন ইয়ং অবিবাহিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন, আর সে সবসময় চাইতো যেন আমাকে কেউ দত্তক নিয়ে নেয়। কিন্তু তার সাথে তিনি এটাও চাইতেন যে যারা আমাকে দত্তক নেবে তারা যেন অবশ্যই কলেজে গ্র্যাজুয়েশন পাস হয়। আর এইভাবে প্রথম থেকে সব কিছু ঠিক করা ছিল। আমাকে একটা উকিল আর তার স্ত্রীর দ্বারা দত্তক নেওয়া হবে ঠিক হয়েছিল, কিন্তু যখনই আমি এই দুনিয়ায় পা রাখি লাস্ট মিনিটে তারা নিজের সিদ্ধান্ত পাল্টে নেয়, আর তারা বলে যে তাদের তো একটা মেয়ে দরকার ছিল। তাই মাঝরাতে আমার মা বাবাকে কল করা হয় যারা ওয়েটিং লিস্টে ছিল, আর তাদেরকে কল করে বলা হয় যে আমাদের কাছে একটা বেবি বয় আছে, তোমরা কি তাকে দত্তক নেবে? আর তারা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। কিন্তু পরে আমার জন্মদাত্রী মা জানতে পারে যে যারা আমাকে দত্তক নিয়েছে তারা কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেনি, আর বাবা তো হাই স্কুলও পাস করতে পারেনি, আর তাই তারা শেষ অ্যাডমিশন পেপারে স্বাক্ষর করেনি। কিন্তু কিছু মাস পরে আমার হবু বাবা মা আমার বাবা মাকে প্রতিশ্রুতি দেয় যে আমরা একে কলেজে অবশ্যই পাঠাবো, আর তাই তার মা রাজি হয়, আর আবার আমায় দত্তক নেওয়া হয়। আর এইভাবে আমার জীবনের শুরু হয়। 17 বছর পরে আমি কলেজ জয়েন করি, কিন্তু যেই আমি ভুল করে স্ট্যানফোর্ড নামক দামি কলেজে জয়েন করি, আমার মাতা পিতার সমস্ত জমানো টাকা আমার পড়াশোনাতে খরচ হয়ে যায়। কিন্তু 6 মাস পর আমার এই পড়াশোনায় কোনো উন্নতি নজরে আসেনি। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমি নিজের জীবনে কি করব। কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কিভাবে এই কলেজ আমাকে সাহায্য করবে নিজের জীবনকে সফল করে তুলতে। আর এইদিকে আমি মা বাবার সারা জীবনের রোজগার পড়াশোনায় খরচ করে দিচ্ছি, আর তাই আমি কলেজ ড্রপ আউট করে দিলাম, এটা ভেবে যে যেটা হবে ভালোই হবে। ওই সময়তে আমার এই জিনিসটাই অনেক ভয়ঙ্কর মনে হয়েছিল, কিন্তু যখন অতীতে ঘটে যাওয়া ঘটনা আজকে চিন্তা ভাবনা করি তো আমার মনে হয় যে এটা আমার জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত ছিল। সেটা কিভাবে আমি তোমাদের বলি। যখনই আমি কলেজ ড্রপ আউট করলাম তো আমি তখন ওই ক্লাসগুলো বন্ধ করে দিলাম যেখানে আমার ইন্টারেস্ট ছিল না, আর আমি শুধু ওই ক্লাসগুলোই করতাম যেগুলো আমার ইন্টারেস্ট ছিল। এইগুলো করা খুব একটা সহজ ছিল না, কারণ তখন আমার কাছে থাকার মতো কোনো ঘর ছিল না। তাই বন্ধুদের ঘরে আমি মাটিতে শুতাম। আমি কোকের বোতল বিক্রি করে যে টাকা পেতাম সেটা দিয়ে খাবার কিনে খেতাম। আমি প্রত্যেক রবিবার 7 মাইল পায়ে হেঁটে কৃষ্ণ মন্দির যেতাম, যাতে সপ্তাহে কম করে একটা দিন আমি পেট ভরে খেতে পারি, আর এটা আমার ভালো লাগতো। এইবার আমি তোমাদের বলি যে কেন কলেজ ড্রপ আউট করা আমার জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত ছিল। সেই সময় রিড কলেজ দেশের সবথেকে ভালো জায়গা ছিল যেখানে ক্যালিগ্রাফি শেখানো হতো। পুরো কলেজ ক্যাম্পাসে প্রত্যেক পোস্টার প্রত্যেক লেভেলে অনেক সুন্দরভাবে হাত দিয়ে ক্যালিগ্রাফি করানো হতো। আর যেহেতু আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম তাই আমার সামান্য ক্লাস করারও কোনো দরকার ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি ক্যালিগ্রাফি ক্লাস জয়েন করব, আর এটা ভালোভাবে শিখব। তাই আমি সেরিফ আর স্যান্স সেরিফ লাইফ ফোর্স এর সম্বন্ধে শিখলাম। আলাদা আলাদা অক্ষরের মাঝখানে স্পেস ভ্যারি করা শিখলাম।
আর কোনো টাইপোগ্রাফিকে কি করে ভালো করে তৈরি করে এটাও আমি শিখলাম। এই সমস্ত কিছু অনেক সুন্দর ছিল, ঐতিহাসিক ছিল, আর এত আর্টিস্টিক ছিল যে এটাকে সায়েন্সের দ্বারা ক্যাপচার করা যেত না। আর এই সমস্ত কিছু আমার অনেক আকর্ষিত মনে হতো। ওই সময় আমি ভাবতেও পারিনি যে আমি এই জিনিসগুলোর প্রয়োগ কখনো আমার জীবনে করব। কিন্তু 10 বছর পর যখন আমার নিজের প্রথম ম্যাকিনতোশ কম্পিউটার তৈরি করেছিলাম, তখন আমি এটাকে ম্যাকে ডিজাইন করে দিই। আর এটা খুবই সুন্দর টাইপোগ্রাফিওয়ালা বিশ্বের প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল। যদি আমি কলেজে শুধুমাত্র ক্যালিগ্রাফিতে প্রবেশ না করতাম, তাহলে ম্যাকে কখনো মাল্টিপল টাইপ ফেসেস অথবা প্রপোর্শনালি স্পেসড ফন্টস হতো না। আর যেহেতু উইন্ডো ম্যাককে কপি করেছে, না হলে দুনিয়ায় কোনো পার্সোনাল কম্পিউটারে এই সমস্ত জিনিস থাকতো না। অবশ্য যখন আমি কলেজে ছিলাম তো তখন ভবিষ্যৎ দেখে এই ডটসকে কানেক্ট করা অসম্ভব ছিল। কিন্তু যখন 10 বছর পর আমি অতীতের দিকে তাকাই, তখন আমি পরিষ্কার সব কিছু দেখতে পাই। তোমরা শুধু পিছন দিকে তাকিয়েই ডটসকে কানেক্ট করতে পারবে। তাই তোমাদের বিশ্বাস করতে হবে যে এখন যা কিছু হচ্ছে সেটা আগে গিয়ে কোনো না কোনো প্রকারে তোমাদের ভবিষ্যতের সাথে কানেক্ট হয়ে যাবে। তোমাকে কিছু না কিছু তো বিশ্বাস করতেই হবে, তোমার সাহসিকতার ওপর, তোমার ভাগ্যের ওপর, তোমার জীবনের ওপর, অথবা নিজের কর্মের ওপর। কোনো না কোনো জিনিসের ওপর বিশ্বাস তো তোমাকে করতেই হবে। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি নিজের মনের কথা মতো চলতে পারবে। আর এটাই তোমাকে সবার থেকে আলাদা তৈরি করবে। তো আমার প্রথম গল্পের থেকে সব থেকে বড় শিখ এটাই যে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আর এখন তুমি যেটা করছো সেটাও আগে গিয়ে কোনো না কোনো কাজে নিশ্চয়ই আসবে। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যাও। আমার 2 নম্বর গল্প লাভ আর লসের ব্যাপারে। আমি অনেক ভাগ্যবান ছিলাম যে যেটাকে আমি ভালোবাসতাম সেটা আমি দ্রুত পেয়ে গেছি। বোঝ আর আমি আমার বাবার গ্যারেজে অ্যাপেলে শুরু করলাম যখন আমি 20 বছরের ছিলাম। আমরা অনেক পরিশ্রম করি, যার ফলে 10 বছর পর অ্যাপেল কোম্পানি 2 লোকের থেকে বেড়ে $2 বিলিয়ন আর 4000 কর্মচারীর কোম্পানি হয়ে গেল। আমরা এখন 1 বছর আগেই ম্যাকিনতোশ রিলিজ করলাম। আমি যখন 30 বছর বয়সী হয়ে গেছিলাম, আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। তোমরা সবাই হয়তো ভাবছো যে নিজের বানানো কোম্পানি থেকেই আমাকে কিভাবে বের করে দিল। আস্তে আস্তে অ্যাপেল যত গ্রো করতে আরম্ভ করলো, আমরা একটা বুদ্ধিমান লোককে হায়ার করলাম। ভেবেছিলাম যে সে আমাকে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রথম 1 বছর সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তারপরে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আমাদের 2 জনের মধ্যে ঝামেলা হয়। আর এইভাবে ব্যাপারটা বোর্ড অফ ডাইরেক্টরের কাছে পৌঁছে যায়, আর তারা তাকে সমর্থন করে। আর এইভাবে 30 বছর বয়সে আমায় নিজেরই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। যেটাতে আমার সারা জীবনের ফোকাস ছিল সেটা সব শেষ হয়ে গেল। আর এটা আমাকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছিল। আর কিছু মাস পর্যন্ত আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি একটা অনেক বড় পাবলিক ফেলিয়ার ছিলাম। একবার তো আমি সবকিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি আমি যে কাজটা করি সেটাকে আমি এখনো ভালোবাসি। অ্যাপেলে যা কিছু হয়েছে তার জন্য আমার প্যাশনের প্রতি ভালোবাসা একটুও কমে যায়নি। আমাকে তারা অস্বীকার করে দেয়, কিন্তু তার সত্ত্বেও আমি নিজের কাজকে ভালোবাসি। আর তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত করলাম। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হয় যে অ্যাপেল থেকে বের করে দেওয়ার চেয়ে ভালো আমার কাছে আর কিছুই হতে পারে না। সফল হওয়ার বোঝটা এখন বিগিনার হওয়ার হালকাভাবে পরিণত হয়েছে। আমি আরও একবার নিজেকে স্বাধীনভাবে অনুভব করছিলাম। আর এই স্বাধীনতার জন্যই আমি নিজের জীবনের সবথেকে মূল্যবান সময়ে চলে গেলাম। পরের 5 বছরে আমি একটা কোম্পানি নেক্সট আর দ্বিতীয় কোম্পানি পিক্সার শুরু করে দিয়েছিলাম। আর এর মধ্যেই আমি একটা আশ্চর্যজনক মহিলার সাথে সাক্ষাৎ করি, যে পরে গিয়ে আমার স্ত্রী হয়। পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি বানায়। আর আজকের সময়ে এটা দুনিয়ার সব থেকে সফল অ্যানিমেশন স্টুডিও। এরই মধ্যে অ্যাপেল এক অপ্রত্যাশিত পদক্ষেপ নেয়, নেক্সটকে ক্রয় করে। আর আমি আবার অ্যাপেলে চলে গেলাম। আজ অ্যাপেল নেক্সট দ্বারা বিকশিত করা টেকনোলজির ব্যবহার করে। তো এইখানে আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে যদি আমায় অ্যাপেল থেকে না বের করা হতো, তো এই সমস্ত ঘটনাও আমার সাথে ঘটতো না। আমার চিন্তাভাবনার দিক থেকে এটা হওয়াটাও দরকার ছিল। কখনো কখনো জীবন তোমাকে এরকম আঘাত দিয়ে থাকে, কিন্তু তুমি হাল ছেড়ো না। আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে আমি শুধু এই জন্য এগিয়ে যেতে পেরেছি কারণ আমি নিজের কাজকে ভালোবাসতাম। যতটা নিজের ভালোবাসাকে জানাটা দরকার, ততটাই দরকার নিজের কাজকে খোঁজা, যেটাতে তুমি মজা পেয়ে থাকো। কারণ তোমার কাজ তোমার জীবনের একটা বড় অংশ হয়ে থাকে। আর বাস্তবিক দিক থেকে সন্তুষ্ট হওয়ার এটাই একমাত্র উপায়। তুমি সেটা করো যেটা তোমাকে বড় মনে হয়। আর বড় কাজ করার শুধুমাত্র একটাই উপায়, যে তুমি সেটা করো যেটা করতে তুমি পছন্দ করো।
আর যদি এখনো পর্যন্ত তুমি সেই কাজটাকে খুঁজে না পেয়ে থাকো, তাহলে তুমি থেমে থেকো না, সেটা খুঁজতে থাকো। যেরকম মনের সঙ্গে জড়িত সমস্ত জিনিসে হয়, সেটা যখন তুমি খুঁজে পাবে তুমি জানতে পারবে। আর যেরকম ভালো সম্পর্কে হয়, সেটাও সময়ের সাথে সাথে আরও ভালো হতে থাকবে। তাই সেটা খুঁজতে থাকো, থেমে থেকো না। আমার 3 নম্বর গল্প মৃত্যু সম্পর্কে। যখন আমার 17 বছর বয়স ছিল, তখন আমি একটা কোট পড়েছিলাম, যদি তুমি প্রতিদিন এইভাবে বাঁচতে থাকো যেন এটা তোমার জীবনের শেষ দিন, তাহলে তুমি কোনো না কোনো দিন সঠিক প্রমাণিত হয়ে যাবে। আর এটা আমার মস্তিষ্কে অনেক বড় ছাপ ফেলে দিয়েছিল। আর তখন থেকে আগের 33 বছর ধরে আমি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে নিজেকে আয়নাতে দেখি আর নিজেকে একটা প্রশ্ন করি, যদি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি আজ সেটা করতাম যেটা আমি করব? আর যদি এর উত্তর না হতো, তাহলে আমি বুঝে যাই যে কিছু না কিছু পরিবর্তন দরকার। এই কথাটা মনে রাখা যে একদিন মরতে হবে, যে কোনো জিনিসের ভয়কে দূর করার সবথেকে ভালো উপায়। এই রকম কোনো কারণ নেই যে তুমি নিজের মনের কথা শুনবে না। মোটামুটি 1 বছর আগেই আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। সকাল 7:30টায় আমার স্ক্যান হয়, আর সেখানে পুরোপুরি দেখা যাচ্ছিল যে আমার অগ্নাশয়তে টিউমার হয়েছে। আর সত্যি বলতে আমি এটাও জানি না যে অগ্নাশয় মানে কি। ডাক্তারবাবু পুরো বিশ্বাসের সাথে আমাকে বলে যে আমার একটা এরকম ক্যান্সার হয়েছে যেটা নিরাময় করা সম্ভব নয়, আর আমার কাছে শুধুমাত্র 3 থেকে 6 মাস সময় আছে। ডাক্তারবাবু আমাকে যুক্তি দেয় যে আমি ঘরে যাই আর নিজের সমস্ত জিনিসের ব্যবস্থা করি। তার মানে ডাক্তারবাবুর মতে তুমি নিজের মৃত্যুর ব্যবস্থা করা শুরু করে দাও। তার মানে সেই সমস্ত জিনিস যেটা তুমি পরের 10 বছরে করবে ভেবেছিলে, সেগুলো বেঁচে থাকার দিনগুলোতে করে নাও, কারণ তোমার অন্তিম সময় আগত। আমি এই ডায়াগনোসিসের সাথে পুরো দিন কাটিয়ে দিই। আর সন্ধ্যেবেলায় আমার বায়োপসি হয়, যেখানে আমার গলার রাস্তা দিয়ে পেট অবধি একটা এন্ডোস্কোপ ঢোকানো হলো আর একটা ছুঁচ দিয়ে টিউমারের কিছু সেলস বের করা হয়। ওই সময় আমি পুরো অজ্ঞান ছিলাম। আমার স্ত্রী সহ অনেকে সেখানে উপস্থিত ছিল। ডাক্তারবাবু যখন মাইক্রোস্কোপ দিয়ে আমার সেলগুলো দেখে, তখন তিনিও কেঁদে ফেলেন, কারণ সেলগুলো দেখে ডাক্তারবাবু বুঝে গিয়েছিলেন যে আমার খুবই দুর্লভ প্রকারের ক্যান্সার হয়েছে, যেটা সার্জারি করে ঠিক হয়ে যেতে পারে। তো আমার সার্জারি হয়, আর সৌভাগ্যবশত আমি একদম ঠিক আছি। মৃত্যুর এতটা কাছে আমি আগে কখনো যাইনি, আর আশা করছি যে আগত কিছু সময় পর্যন্ত আমি যাবও না। আর এত কিছু দেখার পর আমি পুরো বিশ্বাসের সাথে এটা বলতে পারি, মৃত্যু হলো একটা দরকারি এবং সম্পূর্ণরূপে বুদ্ধিভিত্তিক ধারণা। কেউ মরতে চায় না, এমনকি সেই লোকেরাও যারা স্বর্গ যেতে চায়, তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চায় না। মৃত্যু সেই স্থান যেখানে আমরা সবাই যাই। আজ পর্যন্ত কেউ এর বিরোধিতা করতে পারেনি, আর এটা হওয়াটাও দরকার, কারণ এই জীবনের একমাত্র সব থেকে বড় আবিষ্কার হলো মৃত্যু। এটা জীবনকে পরিবর্তন করে, পুরনোকে সমাপ্ত করার রাস্তা খুলে দেয়। আর এই সময়ে তোমরা সবাই নতুন, আর কিছুদিন পর তোমরাও পুরাতন হয়ে যাবে আর রাস্তা থেকে সরে যাবে। এত বেশি নাটকীয় হওয়ার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এটাই সত্যি, তোমাদের সময় খুবই সীমিত। তাই এটাকে অন্য ফালতু কাজে নষ্ট করো না, ফালতু ভাবনা ভেবো না, জীবনটাকে অন্য কারোর হিসেবে চালিও না, অন্যের বিচারের মধ্যে নিজের মনের আওয়াজটা দাবিয়ে দিও না। আর সব থেকে দরকারি কথা, নিজের মন আর সহজ বুদ্ধির কথা মেনে চলার সাহস রেখো, কারণ তারা আগে থেকেই জানে যে তুমি বাস্তবে কি হতে চাও। তাই প্রথমে নিজের মনের কথা শোনো, বাকি সব জিনিস সেকেন্ডারি। আর অবশেষে আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো, স্টে হাংরি, স্টে ফুলিশ। আমি সবসময় নিজের জন্য এটাই চাইছি। আর যখন তোমরা সবাই এইখান থেকে গ্র্যাজুয়েট হচ্ছ, তো আমি তোমাদের জন্য এটাই উইশ করব, স্টে হাংরি, স্টে ফুলিশ। তার মানে ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো। ক্ষুধার্ত মানে কিছু করার ক্ষুধা তোমাদের মধ্যে হওয়াটা দরকার, আর মূর্খ থেকো কারণ বোকা হয়েই তোমরা কিছু শিখতে পারবে। যদি তোমাদের এটা মনে হয় যে তোমরা আগে থেকেই সব কিছু জানো, তাহলে তোমরা কিছু শিখতে পারবে না। তাই ক্ষুধার্ত থেকো আর মূর্খ থেকো, স্টে হাংরি, স্টে ফুলিশ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।